শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরে টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বকেয়া বেতনের দাবিতে শনিবার সকালে নারায়ণগঞ্জ আদমজি ডেমরা সড়ক অবরোধ করে কুন্তং অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। পুলিশ তাদের সরে যেতে বললে বাধে সংঘর্ষ। পুলিশ লাঠিচার্জ শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। যারা আমরা শ্রমিক তাদের কোনো পাওনা দাওনা কোম্পানি বুঝিয়ে দেয় নাই। আমাদের বেসিক দিয়ে যদি দেয় আমাদের, তাইলে আমরা এই রাজপথ থেকে সরে দাঁড়াবো। এই ফ্যাক্টরি ক্লোজ করে তাইলে আবার একই ডেটে আমাদের সম্পূর্ণ টাকা ফ্যাক্টরির পক্ষ থেকে বুঝিয়ে দেবে। ফ্যাক্টরি কর্তৃপক্ষ, সিদ্ধিরগঞ্জ থানার ওসি সহ সকলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেছে। তো আমরা আশা করছি যে মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলে একটি সুষ্ঠু সমাধানে আসতে পারবে। এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় শ্রমিক পুলিশ সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার হোসনাবাদে কারখানার মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানায় ঢোকার নির্দিষ্ট সময় পেরিয়ে যাবার পর কয়েকজন শ্রমিক ভেতরে ঢুকতে চান। এ সময় বাধা দেন নিরাপত্তা কর্মীরা। শুরুতে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানা কর্তৃপক্ষ খবর দেয় পুলিশকে। এ সময় অন্য শ্রমিকরাও কাজ বন্ধ করে বাইরে এসে সড়ক অবরোধ করে। পুলিশ এসে উত্তেজিত শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। কয়েক রাউন্ড ফাঁকা গুলিও চালায় পুলিশ। এক পর্যায়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিক্ষোভকারীদের। শ্রমিকদের অভিযোগ, পুলিশ দিয়ে হামলা চালিয়েছে কারখানা কর্তৃপক্ষ। 60 টাকা মজুরি আর কেন গুলি করলো এই বিচার চাই আমরা। ম্যানেজার সাহেব, পলাশ সাহেব, আমিনুল সাহেব নিজে ডাইরেক্ট অর্ডার দেয় শ্রমিককে গুলি করো। তো আমরা পরিশ্রম করব, আমাদের টাকা দেবে, আমরা ওখানে বিনা পরিশ্রমে টাকা নেব না। ওদের দাবি হচ্ছে এটাই। আর আমরাই এটা মালিককে বলার চেষ্টা করব যে ওরা যেন এগুলো বিবেচনায় নেয় এবং সেভাবে যেন ওদের দিকটা দেখে। রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ায় একটি বাসা থেকে 2 বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে বড় বোনের স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা 2:30টার দিকে তেজগাঁও থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন ইয়াসমিন আক্তার ও তার ছোট বোন শিমু। স্বজনরা জানায়, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক রনির সাথে নিহত ইয়াসমিনের 6 মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়। চলতি মাসের শুরুতে তারা এই বাসা ভাড়া নেন। পারিবারিক কলহের জেরে তাদের কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা পুলিশের। লাঞ্চে আসছে, লাঞ্চে আসা আপনার দেখতেছে যে ছোট বোনটা মানে মারা গেছে। এরপরে বড় বোনটারও কোপায় মেরে লাইছে। রোজার সময় আমার আব্বু মায়েরা পুরো চোখ মানে রক্তাক্ত করে ফেলছে, তাও আমার আম্মু কিছু বলে নাই। এবার আমার আব্বু অতিরিক্ত করে বলছে। সে ধারালো অস্ত্রের আঘাতে তার স্ত্রী ইয়াসমিনকে খুন করিয়াছে এবং শালী শিমুকে গলা টিপে হত্যা করিয়াছে। প্রাথমিকভাবে জানা গেছে যে পারিবারিক কলহের কারণে ঘটনাটি ঘটিয়েছে। আরও বিস্তারিত জানার চেষ্টা করতেছি। রাজধানীর কলাবাগানে ধর্ষণের পর হত্যার শিকার ও লেভেলের শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া সদরের গোপালপুর গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গোপালপুর গোরস্থানে দাফন করা হয়। এর আগে শুক্রবার রাত 1টার দিকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স তার গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়। মেয়ে হত্যার বিচার চান তার স্বজনরা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, যেন আমার মেয়ে হত্যার সুষ্ঠু বিচার আমি পাই। টাকা খেয়ে পুলিশে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। যেই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, অর্থাৎ রাষ্ট্রীয় যে সর্বোচ্চ সাজা, সেটা আমরা কামনা করি। এদিকে ছাত্রীর জানাজা এবং দাফন শেষে গোপালপুর গ্রামে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এই সময় মেধাবী এই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত দিহানের কঠোর শাস্তির দাবি জানান তারা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনের কঠোর প্রয়োগের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। রাজধানীতে শিক্ষার্থী ধর্ষণ সহ সব ধর্ষণের ঘটনার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
নাটোরের নলদাগায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় প্রধান আসামি ইব্রাহিম দেওয়ান সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ান ও তার সহযোগী বকুল হোসেনকে গ্রেফতার করা হয়। গত বছরের ৩ অক্টোবর নলডাঙ্গা উপজেলার এক গৃহবধূ ভিজিএফ কার্ড করতে পিপরুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ানের কাছে যান। ইব্রাহিম কৌশলে ওই গৃহবধূকে পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে 2 সহযোগী সহ ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে। শুক্রবার রাতে নলডাঙ্গা থানায় ধর্ষণের অভিযোগে 3 জনকে আসামি করে মামলা দায়ের করেন ওই গৃহবধূ। ডিজে পার্টিতে অংশ নেওয়ার কথা বলে বগুড়ায় এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে আরেক নারী শিল্পী সহ 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সদর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। শুক্রবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা থানায় মামলা করলে রাজু এবং নয়নকে এবং ধর্ষণের সহযোগিতার অভিযোগে নিহাকে গ্রেফতার করা হয়। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় চাকা ফেটে দুর্ঘটনার শিকার হয়েছে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান S2AF শনিবার বিকেল 3:06 দিকে এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার কারণে শাহ মখদুম বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ থাকে। রানওয়ে ক্লিয়ারের পর আবারও বিমান চলাচল শুরু হয়। কর্তৃপক্ষ জানায় অবতরণের সময় প্রশিক্ষণ বিমানটির ডান পাশের চাকা ফেটে যায়। আবার ওড়ার চেষ্টা করলে সামনের চাকা গোড়া থেকে ভেঙে মুখ থুবড়ে পড়ে যায়। 2 আরোহী গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ইন্সট্রাক্টর ক্যাপ্টেন মশিউর রহমান ও একজন প্রশিক্ষণার্থী রায়হান গফুর আহত হন। তাদেরকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইন্দোনেশিয়ায় 62 জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে একটি বিমান। জাকার্তা ছেড়ে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারায় শ্রীবিজয়া এয়ারপ্লেনের বিমানটি। স্থানীয় জেলেদের বরাত দিয়ে জাকার্তার উত্তর উপকূলে বিমানটির ধ্বংসাবশেষ দেখা গেছে বলে জানিয়েছে গণমাধ্যম। রাজধানী থেকে পশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছিল এটি। 56 যাত্রী এবং 6 জন ক্রু ছিল বোয়িং 737 বিমানটিতে। আরোহীদের মধ্যে 7 শিশুও ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের সময় বিমানটি 10,000 ফুট উচ্চতায় ছিল বলে জানা গেছে। ক্যাপিটল হিল তাণ্ডবে উস্কানির অভিযোগে এক রিপাবলিকান আইন প্রণেতাকে গ্রেফতার করা হয়েছে। ওয়েস্ট ভার্জিনিয়ার আইন প্রণেতা ডেরিক ইভান্সকে গ্রেফতার করে FBI। নিরাপত্তা বাহিনী জানায় সংঘর্ষের সময় লাইভে এসে ট্রাম্প সমর্থকদের ভাঙচুরে অংশ নিতে আহ্বান জানান ইভান্স। এদিকে ক্যাপিটল হিলে তাণ্ডব চলার মধ্যেই কংগ্রেসে ভোটাভুটি পেছাতে রিপাবলিকান আইন প্রণেতাদের চাপ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সহিংসতার সময় অধিবেশন স্থগিত হলে সিনেটর মাইক লি এবং টমি টিউবারভিলকে ফোন করেন ট্রাম্প ও গিলানি। জো বাইডেন এবং কমলা হ্যারিসকে স্বীকৃতি দিতে অনুষ্ঠিত কংগ্রেসের ভোটাভুটি পিছিয়ে দেওয়ার নির্দেশ দেন। এই ঘটনায় তার পদত্যাগ দাবি করেছেন খোদ রিপাবলিকান সিনেটররা। ক্যাপিটল হিলে হামলার প্রায় 2 দিন পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক হয়নি ওয়াশিংটনের পরিস্থিতি। হামলার ঘটনায় 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই মার্কিন কংগ্রেসে অভিবাসন নীতিমালা সংক্রান্ত নতুন বিল তুলবেন জো বাইডেন। শুক্রবার দেলাওয়ারে সাংবাদিকদের কথা বলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। এক প্রশ্নের জবাবে জানান অভিবাসন প্রত্যাশী বাবা মায়ের কাছ থেকে সন্তান আলাদা করার ঘটনায় তদন্ত করবে কমিশন। তবে এ বিষয়ে বিচারপতিরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান। করোনায় বিপর্যস্ত নাগরিকদের জন্য $1 ট্রিলিয়ন পরিকল্পনার কথাও জানান। পরিচয় করিয়ে দেন নতুন অর্থনৈতিক দলের বেশ কয়েকজন সদস্যের সাথে। ঘণ্টা প্রতি ন্যূনতম মজুরি $15 প্রস্তাব দিয়ে বৃহস্পতিবার নতুন অর্থনৈতিক পরিকল্পনা প্রকাশ করবেন বলে জানান বাইডেন। অনেক পরিবার, ছোট ব্যবসায়ী ও কর্মহীনদের সরাসরি সহায়তা প্রয়োজন। জনপ্রতি $600 আসলে যথেষ্ট নয়। বাড়ি ভাড়া, খাবার সহ অন্যান্য জরুরি ব্যয় মেটাতে অন্তত $2000 প্রয়োজন। 2 দলের সদস্যরাই একমত যে ন্যূনতম মজুরি বাড়ানো উচিত। এদিকে 20 জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন না বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই। স্বেচ্ছায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সম্মতি জানানোর পরই এই সিদ্ধান্ত জানান ট্রাম্প। তিনি অংশ না নিলে এটি হবে মার্কিন ইতিহাসের চতুর্থ কোনো ঘটনা যেখানে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে হাজির হবেন না বর্তমান প্রেসিডেন্ট, যে সবশেষ ঘটেছিল 1869 সালে। এদিকে বাইডেন বলেছেন বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রকে হেয় করেছেন ট্রাম্প। শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্পের না আসা প্রসঙ্গে বাইডেনের জবাব, ইটস আ গুড থিং। অবশ্য 20 জানুয়ারি উপস্থিত থাকবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
এদিকে স্থায়ীভাবে বাতিল হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। এক বিবৃতিতে এই তথ্য জানায় টুইটার কর্তৃপক্ষ। বলা হয়, বারবার সতর্কবার্তা দেওয়ার পরও নিয়ম ভঙ্গ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে উস্কানিমূলক বার্তা পোস্ট করায় 12 ঘন্টার জন্য তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান, যোগাযোগের জন্য নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করবেন তিনি। এর আগে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ জানান, 20 জানুয়ারি জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান পর্যন্ত বন্ধ থাকবে ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ফেডারেশন কাপ ফুটবলের খবর, শিরোপা ধরে রাখতে মরিয়া বসুন্ধরা কিংস। বিপরীতে প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা উঁচিয়ে ধরতে চায় সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রোববার বিকেল 4টায় শুরু হবে দুই দলের মহারণ। ফাইনালের আগে দুই দলই নিজেদের শেষবারের মতো প্রস্তুত করে নেয়। তবে আসরের শিরোপা নির্ধারণী এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ছিল ব্যাপক অপেশাদারিত্ব। বসুন্ধরা কিংসের কোচ ও অধিনায়ক উপস্থিত থাকলেও সাইফ স্পোর্টিং ক্লাবের ছিল না কোনো খেলোয়াড় বা কোচ। বাফুফে অবশ্য তাদের এমন কর্মকাণ্ডের জন্য ডিসিপ্লিনারি কমিটির ওপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। তারা একটা স্ট্রং প্রতিপক্ষ আমাদের জন্য। তো আমরা আশা করি আমাদের টিম ওয়াইজ যদি আমরা ম্যাচ খেলতে পারি, আমাদের এখন যে পারফরমেন্স আমরা শো করছি, আমরা যদি সেটা অ্যাপ্লাই করতে পারি মাঠে কালকে, তাহলে হয়তো আমরা ম্যাচটা খুব ইজিলি জিততে পারবো। প্রত্যাশা সবাই চায় চ্যাম্পিয়নশিপ, আর হ্যাঁ বসুন্ধরা আমাদের থেকে অনেক এগিয়ে। তো আমরা প্রেশারে কিছু নেই, আমরা জাস্ট এনজয় করবো ম্যাচটা। সহকারী কোচ ও স্টাফ সহ করোনায় আক্রান্ত হয়েছেন আবাহনীর 5 ফুটবলার। তাদের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন ম্যানেজার সত্যজিৎ দাস রূপো। কোভিড পজিটিভ হওয়া 5 ফুটবলার হলেন দীপক রয়, মোহাম্মদ হৃদয়, আলামিন হাসান আনাফ, রুবেল মিয়া ও ফয়সাল আহমেদ শীতল। এছাড়া করোনা আক্রান্ত হয়েছেন সহকারী কোচ জাকারিয়া বাবু ও স্টাফ ইমন। আক্রান্ত ফুটবলারদের ক্লাবের আলাদা দুটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। বুধবার ফেডারেশন কাপের সেমিফাইনাল ম্যাচের আগে করোনা টেস্ট করান আবাহনীর ফুটবলাররা। শনিবার টেস্টের রেজাল্টে 5 ফুটবলারের করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। শুরু হচ্ছে উইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের ক্যাম্প। হেড কোচ রাসেল ডোমিঙ্গো, বোলিং কোচ অটিস গিবসনদের অধীনে সকাল 10টায় মাঠের অনুশীলনে নামবেন তামিম সাকিবরা। রোববার সকালেই ঢাকায় পৌঁছাবে উইন্ডিজ ক্রিকেট দল। শেষ মুহূর্তে ক্যারিবিয়ান শিবিরে করোনা সংক্রমণ দেখা দেয় বাড়তি সতর্ক বিসিবি। বাইবেল নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম, তো আল্লাহর মধ্যে 2টা টুর্নামেন্ট আমরা ডোমেস্টিক টুর্নামেন্ট করেছি। আশা করছি আমরা যেভাবে 2টা সাকসেস হয়েছে টুর্নামেন্ট, এটাও ইনশাল্লাহ করতে পারবো। জর্নির ব্যাপারে ওকে আমরা টেস্ট তো করবই, করার পর যদি মনে করেন যে ইফ ইজ নেগেটিভ, তাহলে তো আল্লাহর মধ্যে আমরা সরকারিভাবে কথা বলে তারপরে, যেহেতু আমাদের টুর্নামেন্ট আমাদের সিরিজটা সামনে, তো সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। নিয়মের মধ্যে যেটা আছে সেটা থাকবে। আইসিসি একটা গাইডলাইন দিয়েছে, প্লাস আমাদের ডক্টররা কিন্তু একটা গাইডলাইন দিয়েছে, আমরা সেটার মধ্যেই থাকব। যারা তরুণদের আগুন সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িকতার পথে ঠেলে দিচ্ছে, তাদেরকে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বলেন, প্রযুক্তি যেমন বদলে দিয়েছে, তেমনি এর ক্ষতিকর প্রভাবও রয়েছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণদের আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গড়ে তুলতে হবে। মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত না করলে রাজনীতি মেধাশূন্য হয়ে পড়বে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যারা এখনো তরুণদের হাতে পেট্রোল বোমা তুলে দিচ্ছে, আগুন সন্ত্রাসের পথে ঠেলে দিচ্ছে, উগ্র সাম্প্রদায়িকতা শেখাচ্ছে, তাদের এ সকল নেতিবাচকতা থেকে বেরিয়ে আসার আমি আহ্বান জানাচ্ছি। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন শেখ ফজলে নূর তাপস, এমন দাবি সাবেক মেয়র সাইদ খোকনের। তার অভিযোগ, সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা নিজের মালিকানাধীন ব্যাংকে হস্তান্তর করেছেন মেয়র তাপস। শনিবার দুপুরে হাইকোর্টের সামনে এক মানববন্ধনে এই কথা বলেন সাইদ খোকন। বলেন, ফুলবাড়িয়ায় অবৈধভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। রাঘব বোয়ালের মুখে চুনোপটির গল্প মানায় না। ওয়ালটন ফ্রিজ এবং ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন ঘন্টায় ঘন্টায় ফ্রিজ ফ্রি। আর্থিক লেনদেন সহ নানা অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা।
এ সময় পদবঞ্চিত নেতারা জেলা ছাত্রদলের সভাপতির পদত্যাগ দাবি করেন। বলেন, আর্থিক সুবিধা নিয়ে অছাত্র আর মাদকাসক্তদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। দলের বৃহত্তর কল্যাণে কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্যদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। এই সময় জেলা ছাত্রদলের সভাপতির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অতিরিক্ত মদ পানে মৃত্যু হয়েছে এক ছাত্রলীগ নেতা সহ ৩ জনের। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বাবু কয়েকজনকে সাথে নিয়ে মদ পান করেন। অতিরিক্ত পানের কারণে তাদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফাজ্জল ও মহসিন নামে 2 জন। শনিবার দুপুরে মৃত্যু হয় জাহিদুর রহমান বাবু। এরশাদকে সরিয়ে 91-এর পর থেকে একনায়কতন্ত্র কায়েম করে দেশে দুর্নীতি ও লুটপাট চালাচ্ছে বিএনপি ও আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একথা বলেন। হোসেন মোহাম্মদ এরশাদের স্মরণ সভায় তিনি বলেন, এরশাদ সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই তাকে স্বৈরাচারী বলা ঠিক নয়। একনায়কতন্ত্রবাদ আমরা 91 থেকে শুরু করেছি। সেই কারণেই দেশে দুর্নীতি, সেই কারণেই দেশে সুশাসনের অভাব, এবং সেই কারণেই আজকে আঙ্গুল ফুলে কলাগাছ আওয়ামী লীগ এবং বিএনপির নেতারা তাদের সম্পদের হিসাব নাই। 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 22 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 692 জন। মৃত 22 জনের মধ্যে 15 জন পুরুষ। মহামারীতে এ পর্যন্ত দেশে প্রাণহানি 7,756। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,908। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,21,382। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 785 জন। মোট সুস্থ 4,66,054 জন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আবারও বলেছেন, এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতেই দেশে করোনার ভ্যাকসিন আসবে। শনিবার দুপুরে মানিকগঞ্জ সদরে দরিদ্র, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন দেওয়ার জন্য এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশে ভ্যাকসিনের কোনো অভাব হবে না বলেও মন্তব্য করেন তিনি। পৃথিবীর বিভিন্ন দেশ ভ্যাকসিন দেওয়ার জন্য বাংলাদেশের সাথে যোগাযোগ করছে বলেও জানান জাহিদ মালেক। আমরা আশা করছি যে এ মাসের শেষে অথবা সামনের মাসের প্রথম দিকেই বাংলাদেশ ভ্যাকসিন পেয়ে যাবে। আমাদের দেশে অনেকেই ভ্যাকসিন দিতে চাচ্ছে, চায়না ভ্যাকসিন দিতে চাচ্ছে, রাশিয়া ভ্যাকসিন দিতে চাচ্ছে, ইউরোপে ভ্যাকসিন দিতে চাচ্ছে, আমেরিকা ভ্যাকসিন দিতে চাচ্ছে। আমরা সব দরজা খুলে রেখেছি। করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য অ্যাপ তৈরির কাজ শেষ পর্যায়ে। নাম নিবন্ধন করেই প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। টিকা ব্যবস্থাপনা শীর্ষক এক আলোচনায় তিনি একথা জানান। এই সময় বক্তারা করোনা টিকা দ্রুত আনার ব্যবস্থা নেয়ায় সরকারকে সাধুবাদের পাশাপাশি নানা বিষয়ে সমালোচনাও করেন। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে আরও ভালোভাবে কথা বলবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের সাথে সেভাবে কিন্তু চিত্তায়িতভাবে কথা তারা বলছেন না। ভ্যাকসিনকে আনছে না আমরা আনছি? ভ্যাকসিনকে যদি না ইচ্ছা থাকে তাহলে সে কি দালালি নিচ্ছে? মিনিমাম একটু ভুল বোঝার কারণে এটা আমাদের সরকারের পরিকল্পনা নষ্ট হয়। তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা আসলে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে যাওয়ার কাজ করছি এবং আমাদের যে অ্যাপটা তৈরি করা হবে সেটা প্রায় সম্পূর্ণ পর্যায়ে। ভারতে তাদের আপনি 120 কোটি মানুষ, তারা তাদের দেশের উৎপাদন হবে, তারা অগ্রাধিকার পাবে। আমরা আমাদের সাথে চুক্তির মতে আমরা প্রতি মাসে 50 লাখ পাব। করোনায় গেল 24 ঘন্টায় বিশ্বের 14,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন 8,26,000-এর বেশি মানুষ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 19,28,000। মোট সংক্রমিত রোগীর সংখ্যা 8,97,00,000-এর বেশি। শুক্রবার সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এদিন দেশটিতে কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে 3 লাখের বেশি, মারা গেছেন প্রায় 4,000 মানুষ। এ নিয়ে 3,78,000-এর বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় সর্বোচ্চ 1,300 মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে, যা দেশটিতে যাবৎকালে রেকর্ড। মেক্সিকো, জার্মানি এবং ব্রাজিলে 24 ঘন্টার ব্যবধানে মারা গেছেন 1000-এর উপরে।
ভ্যাকসিন ক্রয় ও সরবরাহের ক্ষেত্রে বৈষম্য নিয়ে হতাশা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের মতে ধনী দেশগুলোর ভ্যাকসিন কেনার প্রতিযোগিতায় দাম বাড়ছে টিকার। এই প্রবণতা অব্যাহত থাকলে দরিদ্র দেশগুলো ভ্যাকসিনের আওতার বাইরেই রয়ে যাবে। কোভ্যাক্স জোটের সদস্য হয়েও যারা দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভ্যাকসিন কিনছে তাদের সমালোচনাও করেছে WHO। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিম্ন এবং নিম্ন মধ্যম আয়ের দেশগুলোতে ভ্যাকসিন পৌঁছে দেওয়া। অথচ অনেক দেশ চাহিদার চেয়েও বেশি ভ্যাকসিন কিনে রাখছে, যা নিয়ন্ত্রণ করা জরুরি। এসব দেশকে বলবো অতিরিক্ত মজুদ না করে ভ্যাকসিন দরিদ্র দেশগুলোকে দিয়ে দিন। নতুন প্রজাতির করোনা ভাইরাস প্রতিরোধেও কাজ করবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। ল্যাবরেটরিতে গবেষণার ভিত্তিতে এই তথ্য জানিয়েছে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ফাইজার ও ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল ব্রাঞ্চের যৌথ গবেষণায় এই তথ্য উঠে আসে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও গবেষণা প্রয়োজন। গবেষকরা জানান, কমপক্ষে 20 জন রোগীর শরীরে ভ্যাকসিনের ট্রায়াল চালানোর পর রক্ত সংগ্রহ করা হয়। এতে দেখা যায় নতুন প্রজাতির ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম ফাইজারের টিকাটি। অন্যান্য টিকার কার্যকারিতার বিষয়ে আশাবাদী চিকিৎসা বিজ্ঞানীরা। করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। করোনার টিকার প্রথম চালান পৌঁছানোর পর গেল 17 ডিসেম্বর থেকে সৌদি আরবে টিকা দেয়া শুরু হয়। দেশটিতে 3 ধাপে করোনার টিকা দেয়া হবে। প্রথম ধাপে 65 বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে 50 বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সবাইকে টিকা দেয়া হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই টিকা সৌদি বাসিন্দাদের দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। অস্ট্রেলিয়া ভারত তৃতীয় টেস্টের খবর। তৃতীয় দিন শেষে ভারতের বিপক্ষে 197 রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের 338 রানের জবাবে 244 রানে অল আউট হয় ভারত। দিন শেষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ 2 উইকেটে 103 রান। 2 উইকেটে 96 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। মাত্র 21 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে লিড নেয়ার স্বপ্ন শেষ হয় ভারতের। কামিন্স 4টি ও হ্যাজেলউড নেন 2 উইকেট। 3 ব্যাটসম্যান হন রান আউট। লিড বড় করতে নেমে দলীয় 16 রানে মোহাম্মদ সিরাজের শিকার হন উইল পুকভস্কি। আর অশ্বিনের শিকার হয়ে ব্যক্তিগত 13 রানে ফেরেন ওয়ার্নার। তবে অবিচ্ছিন্ন 68 রানের জুটি করেন স্মিথ ল্যাবুশ্যানে। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে আর বাধা রইল না শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়ার। অবৈধ অ্যাকশনের জন্য 1 বছরের নিষেধাজ্ঞায় ছিলেন তিনি। শুক্রবার এক বিবৃতিতে আইসিসি নিশ্চিত করেছে বিষয়টি। এর আগে 2019 সালের আগস্টে নিষিদ্ধ হন আকিলা। তবে করোনা মহামারীর জন্য গেল আগস্টে অ্যাকশন শোধরানোর পরীক্ষা দিতে পারেননি তিনি। অবশেষে নতুন অ্যাকশনের ভিডিও আইসিসির কাছে পাঠানো হলে সেটি রিভিউ করে ছাড়পত্র দেয় আইসিসি। পাকিস্তান সুপার লিগ PSL এর ড্রাফটের তালিকা প্রকাশ করেছে পিসিবি, যেখানে ডায়মন্ড ক্যাটাগরিতে নাম রাখা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। এই ক্যাটাগরিতে একমাত্র বাংলাদেশি তিনি। এছাড়া গোল্ড ক্যাটাগরিতে রাখা হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেনের নাম। মেহেদী হাসান, নাসুম আহমেদ ও এনামুল হক বিজয়ের নাম রাখা হয়েছে সিলভার ক্যাটাগরিতে। 4 শ্রেণীতে মোট 20 বাংলাদেশি ক্রিকেটারের নাম রেখেছে পিসিবি। এর আগে প্লাটিনাম শ্রেণীতে নাম রাখা হয় পেসার মুস্তাফিজুর রহমানের। রোববার লাহোরে অনুষ্ঠিত হবে PSL এর ড্রাফট। জয় দিয়ে ভারত অধ্যায় শুরু করলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। আই লিগে তার দল কলকাতা মোহামেডান 1-0 গোলে হারিয়েছে নবাগত সুধেভা এফসিকে। এটি ছিল আই লিগের এবারের মৌসুমের প্রথম ম্যাচ। যুব ভারতী স্টেডিয়ামে এদিন 3 বিদেশি নিয়ে মাঠে নামে কলকাতা মোহামেডান। শুরুর একাদশে ছিলেন জামাল ভুঁইয়া। খেলেন ম্যাচের 87 মিনিট পর্যন্ত। ম্যাচে ভালোই খেলেছেন লাল সবুজ দলপতি। দিয়েছেন বেশ কিছু নিখুঁত পাস, বক্সে ক্রস ফেলেছেন বেশ কয়েকটি। সেট পিসেও সাবলীল ছিলেন JV6। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা এবং 26শে মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গাজীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন হস্তান্তর অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বলেন, মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশের পর কেউ যদি বাদ পড়েন, নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ প্রমাণ দিলে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তালিকা প্রকাশ করে আমরা সারা জাতির সামনে 30 দিন সময় দিব এই তালিকার উপর কোনো আপত্তি আছে কিনা। 26শে মার্চ ইনশাল্লাহ আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। তবে কারণ যদি এই দিন তদন্তাধীন থাকে সেগুলো বাদ থাকবে। ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের বেতন নিয়ে অভিভাবকের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সম্প্রতি তিশা আক্তার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে ওঠে। বিশেষ প্রয়োজনে ছাত্রীর ছাড়পত্র আনতে স্কুলে গেলে কর্তৃপক্ষ পুরো 1 বছরের বেতন চায় বলে দাবি তাদের।
এ সময় অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ছাত্রীর পরিবারের 3 সদস্যের বিরুদ্ধে মামলা করে স্কুল কর্তৃপক্ষ। ছাত্রীর মা বোন জামিন পেলেও ছাত্রীর ভাই এখনও কারাগারে আছেন। মানববন্ধনে পরিবারটির প্রধান শিক্ষক ও জড়িতদের পদত্যাগ দাবি করে। আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থা ভারতের থেকে উন্নত হবে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক। শনিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে 12 বাজার রেল স্টেশনে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। রেলে বিনিয়োগের ধারা অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে উন্নত দেশের মতো রেল হবে বলেও মন্তব্য করেন তিনি। আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন থেকে চালু হবে মেট্রো রেল। আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ রাজধানীবাসীর জন্য খুলে দিতে চায় এর বাস্তবায়নকারী কর্তৃপক্ষ DMTCL। পরিকল্পনা ছিল জানুয়ারিতেই আসবে 5 সেট মেট্রো ট্রেন, কিন্তু মহামারীর কারণে জাপান যেতে পারেনি পর্যবেক্ষক দল, তাই সেগুলো আনতে বিকল্প উপায় খোঁজা হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে কিছুটা সমস্যা হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করছেন সংশ্লিষ্টরা। 16 ডিসেম্বর সেদিনই আমরা এটা চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আগারগাঁও গেলেই কিন্তু দেখবেন যে আপনার 3টা ভায়াডাক্ট করতেছে। তার অর্থই হলো ওই ট্রেনটা এখান থেকে এসে সে ব্যাক করার জন্য একটা সুযোগ রাখা হয়েছে। কাজে কারিগরিভাবে আগারগাঁও পর্যন্ত চালু করতে কোনো অসুবিধা নাই। 70 কোটি টাকা সাশ্রয় হয়েছে। এখন বাকি প্যাকেজগুলির যে সাশ্রয়, এটা দিয়ে যদি সম্ভব হয় আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি, কারণ আর্লি কমিশনিং হলে আমাদের এখানে অতিরিক্ত খরচটা নাই। যশোরে 2 ট্রাকের মাঝখানে চাপা পড়ে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে যশোর খুলনা মহাসড়কের অভয়নগরে সর্দার জুট মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় একটি যাত্রীবাহী বাস ও আলু বোঝাই ট্রাক একই গতিতে পাশাপাশি চলছিল। এ সময় রানা ও নাসির নামে দুজনের মোটরসাইকেল 2 ট্রাকের মাঝখানে চাপা পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। বিদায়ী বছরে সড়কে প্রাণ ঝরেছে 6,686 জনের, আহত হয়েছেন আরও 8,600 জন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। গেল বছর মহাসড়কে দুর্ঘটনা কমলেও সার্বিক বিচারে এখনও জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক চলাচল উপযোগী নয় বলে জানান তিনি। গত বছর নিহতদের মধ্যে 1,392 জনই পথচারী বলে সংগঠনের বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে জানানো হয়। এছাড়া চালকও আছেন 1,000-এর বেশি। সিসি ক্যামেরা বসানো সহ আইনের বাস্তবায়ন হলে দুর্ঘটনা কমে আসবে বলে মনে করে যাত্রী কল্যাণ সমিতি। সচিবালয় ও এর আশপাশে নীরব এলাকা ঘোষণার পরও কমেনি শব্দ দূষণ, বরং আরও মাত্রা বেড়েছে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস আয়োজিত এক জরিপে এসব তথ্য পাওয়া যায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সভায় বক্তারা বলেন, শব্দ দূষণ নিয়ে সংশ্লিষ্টদের সচেতনতার হার খুব কম। শব্দ দূষণ কমাতে 19 দফা সুপারিশ দেওয়া হয়। হাইড্রোলিক হর্ন আমদানি নিষিদ্ধ করা, হর্ন বাজালে কঠোর শাস্তি এবং সচেতন চালকদের লাইসেন্স প্রদান করলে সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন বক্তারা। ইট পাথরের শহরে সবুজের জন্য হাহাকার করে সবাই, কিন্তু যে অল্প কিছু গাছ আছে রাজধানীতে তার যত্ন কতটুকু করা হয়? রাজধানীর সড়ক দ্বীপের বেশিরভাগ গাছের পাতাতেই ধুলার মোটা স্তর। গাছের সবুজ ঢেকে থাকে ধুলার ধূসরতায়। গোটা শহর জুড়ে একই অবস্থা। শুষ্ক মৌসুমে এই গাছগুলোর জন্য টিকে থাকাই এক নির্বাক লড়াই যেন। গাড়ির চাকায় ধুলা উড়ে জমাট বাঁধে গাছের পাতায় পাতায়, উঠে যায় 3 তলা বা 5 তলা সমান গাছেও। পাতায় পাতায় ধুলো জমাট বেঁধে পুরো গাছটাই হয়ে পড়ে ধূসর। উদ্ভিদবিজ্ঞানীদের মতে এই নগরীকে সবুজ রাখতে পরিচর্যার বিকল্প নেই, না হলে এর জন্য গুনতে হবে কড়া মাশুল। গাছটা যখন লাগানো হয়েছিল তখন একটা বাজেট ছিল, এটা মেইনটেনেন্সের জন্যও নিশ্চয়ই একটা বাজেট আছে, সেটা কার কাছে আছে? সে দায়িত্ব পালন করছে না। কয়েকটা পয়সার জন্য পরিচর্যা হবে না, এটা ধ্বংস হয়। আমি মনে করি যে এটা শুধু আমাদের অনুভূতির অভাব। বাড়ির আশেপাশে আমরা নিজের ইচ্ছাতেই লাগাচ্ছি, বাট যত্নের সময় আমরা আর কেউ যত্নটা নিচ্ছি না। এখানকার কাউন্সিলর আছেন, মেয়র সাহেব আছেন, যদি ওনারা একটু সুনজর দেয় তাহলে হয়তো পরিবেশটা সুন্দর হবে। কি করে আসলে ধুলোটাকে আসলে কম পরে সেই ব্যবস্থাটা করতে হবে। বিশেষ করে যে সমস্ত জায়গায় কাজ হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোকে আসলে ওয়াটারিং করতে পারে। গাছগুলোর উপরে, অ্যাভিনিউ ট্রিগুলোর উপরে যদি আসলে স্প্রে করা যেত তাহলে হয়তো এখানে খানিকটা হয়তো ধূলিকণা কমতে পারে। 2020 সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেছেন 729 জন শ্রমিক। সবচেয়ে বেশি মারা গেছেন পরিবহন শ্রমিক। একই সময় 596 শ্রমিক নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে মারা গেছেন 316 জন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে করা জরিপ থেকে এই তথ্য দিয়েছে বিলস।
6টি খাতের ওপর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে এই জরিপ পরিচালনা করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডি বিলস। ঝিনাইদহে 25 শয্যা বিশিষ্ট সরকারি শিশু হাসপাতালের সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ফিতা কেটে উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল হাই। পরে অতিথিরা বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। প্রাথমিকভাবে আউটডোর সেবা চালু হচ্ছে হাসপাতালটিতে। কর্তৃপক্ষ জানায় পর্যায়ক্রমে ইনডোর সেবাও চালু করা হবে। প্রতিদিন একজন শিশু বিশেষজ্ঞ ও 2 জন মেডিকেল অফিসার শিশুদের চিকিৎসা সেবা দেবেন। হৃদরোগ চিকিৎসায় 12 বছর পূর্ণ করল সাউল হার্ট সেন্টার লিমিটেড বিডি। বিনা রিং ও বিনা অপারেশনের মাধ্যমে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে 1 যুগ ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। অনুষ্ঠানে সাউল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি মোহন রায়হান বলেন, দেশের মানুষকে হৃদরোগ মুক্ত রাখার উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে সাউল হার্ট সেন্টার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। ভারতের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে 10 নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে মহারাষ্ট্রের ভান্ডারায় এই দুর্ঘটনা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, জেলার সরকারি হাসপাতালে বিশেষ নবজাতক কেয়ার ইউনিটে আগুন লাগে সকালে। মোট 17 শিশু ছিল সেখানে। এ সময় আগুনে পুড়ে মারা যায় 3 শিশু। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় আরও 7 জনের। জীবিত উদ্ধার সম্ভব হয় বাকি 7 জনকে। নিরাপদে সরিয়ে নেওয়া হয় হাসপাতালের অন্যান্য ইউনিটের রোগীদের। প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে আগুনের। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মৃত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের আরও কয়েকটি রাজ্যে দেখা দিয়েছে বার্ড ফ্লুর সংক্রমণ। মহারাষ্ট্রে হঠাৎই বাড়ছে প্রকোপ। মোট 12টি এলাকাকে কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং হিমাচলে। হরিয়ানাতেও জারি করা হয়েছে সতর্কতা। দিল্লির পূর্বাঞ্চলীয় একটি পার্কে একসাথে পড়ে থাকতে দেখা যায় 20টির মতো কাক। বার্ড ফ্লু সন্দেহে সংগ্রহ করা হয়েছে নমুনা। বার্ড ফ্লু আতঙ্কের প্রভাব পড়েছে পোল্ট্রি শিল্পেও। ডিম ও মুরগির চাহিদা কমে যাওয়ায় দাম কমেছে উল্লেখযোগ্য হারে। পূর্ব ঘোষিত 13 জানুয়ারিতেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসর, যেখানে করোনার কারণে ভেন্যুর সংখ্যা কমিয়ে 4-এ এনেছে পেশাদার লিগ কমিটি। বাফুফে ভবনে ক্লাব প্রতিনিধিদের নিয়ে জরুরি লিগ কমিটির সভা শেষে কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি। এছাড়া ফেডারেশন কাপের সেমিফাইনালে রেফারির ওপর চড়াও হয় আবাহনীর ফুটবলারদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি কমিটিতে অভিযোগ করা হবে বলেও জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি। লা লিগায় রাত 2টায় ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত খর্বশক্তির দল হওয়ায় বেশ ফুরফুরে মেজাজে ক্যাসেমিরো, মার্সেলোরা। সেই সাথে কোচ জিনেদিন জিদান করোনার সংখ্যামুক্ত হওয়ায় উচ্ছ্বাসের কমতি নেই রিয়াল শিবিরে। ওসাসুনার বিপক্ষে এই ম্যাচে এডেন হ্যাজার্ডের সার্ভিস পেতে মুখিয়ে জিদান। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিফাত ভুঁইয়া নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই স্থানীয় কাউন্সিলরের মধ্যস্থতায় অভিযুক্ত কিশোর শুভকে পুলিশের কাছে তুলে দেয় তার পরিবার। সিফাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন স্বজনরা। মাঠে নিয়ে আসে, ভাঙ্গা মাঠটা নিয়ে ধাক্কাধাক্কি ঘুষাঘুষি করতেছে, কইরা ওই সুইচ গেটটা বাইকে পার দিয়েছে। যাওয়ার পথে মানে ওই নাকি হালিম নাকি পড়ে গেছে, পড়ে যাওয়া ওই এক কথা দুই কথা ওর সাথে তর্কতর্কি হয়েছে। তর্কতর্কি হওয়ার পরতেই মনে করেন যে ওর সাথে হাতাহাতি করে, পরে যে ওরকে নাকি গলির ভিতরে নিয়ে এসে নিয়ে আমার মারছে। তার মা, তার মামা ছেলেটা কামরাঙ্গীরচর চলে গেছিল, চকবাজার চলে গেছিলো, চকবাজার থেকে নিয়ে আসছে। আনার পরে আমার এখানে আসার পরে আমি আবার আইনের হাতে, পুলিশের হাতেই আমি উঠিয়ে দিয়েছি। রাঙামাটির কাউখালীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে ট্রাক চালক আবুল খায়ের নামে একজনকে আটক করা হয়। পুলিশ জানায়, স্বামী প্রবাসে থাকার সুবাদে রেহেনা পারভিনের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে আবুল। পরে পরিকল্পিতভাবে হত্যা করে ঘাগড়া রেস্টার্ট পুলিশ ক্যাম্প এলাকার সড়কের পাশে ফেলে রেখে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আবুল। বরগুনার তালতলিতে নুরুল ইসলাম নামে একজনের আঙুল ও একটি কান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা বলে জানিয়েছেন ভুক্তভোগী। নুরুল ইসলামের অভিযোগ, জমিতে পানি সেচের জন্য গেলে প্রতিপক্ষ আমিন হাওলাদার, আলামিন হাওলাদার সহ কয়েকজন অতর্কিত হামলা চালায়। নুরুল ইসলামকে তারা বেদম পেটায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কাটা হয় হাতের একটি আঙুল আর কান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নেওয়া হয় তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে 2 জনকে।
মাথায় কোপ দিছে, তা ঠেকাবার পরে আমার আঙ্গুলটা পড়ে গেছে এটা। এরপরে আমার ফিটে দ্বিতীয় কোপ দিচ্ছে, এটা ঠেকাতে কানে পড়ছে, মাথার দিয়ে এই সাইড ডাইন সাইড। আমার বডির সূত্র এবং আমার খরিদার সম্পত্তি। এখানে সালিশি ব্যবস্থা হয়েছে, থানার সালিশি তারা মানে নাই এবং ইউনিয়ন পরিষদ সালিশি করছে, সেখানে স্বাক্ষর করছে, আমি করছি, সেটাও মানেন নাই। ঘটনার সত্যতা পাওয়ার কারণে আমরা দুইজনকে নিয়ে আসি জিজ্ঞাসাবাদ করার জন্য উদ্বোধন কর্মকর্তার নির্দেশে, এবং তাদেরকে আমরা অবহিত করি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রক্রিয়াধীন চলতে আছে। আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছি। পাহাড় দখল সহ নানা অপকর্মের জন্য বহুল আলোচিত চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ২৮ মামলার আসামি নূরে আলম নুরু ও তার এক সহযোগীকে অস্ত্র এবং ইয়াবা সহ অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। ভোররাতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ও আকবরশাহ থানার যৌথ টিম। চট্টগ্রামে আনার পর সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, পাহাড় দখলের মাধ্যমে নুরুর সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু। নাসিরা ঘোনা এলাকায় ৫০-৬০ জনের বাহিনী আছে তার। চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ এমন কোনো অপকর্ম নেই যা করেনি তারা। তার বিভিন্ন ধরনের অপরাধ এবং অপরাধের শাখা প্রশাখা এবং ওই অঞ্চলে তার কর্মকাণ্ড সম্বন্ধে অনুসন্ধান চলছে। নুরু মাপের অপরাধী হিসেবে গড়ে উঠেছিল, কারণ আমাদের অনুসন্ধানে এই পর্যন্ত তার বিরুদ্ধে ৩০টি মামলার সন্ধান পাওয়া গিয়েছে। শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকি জানান, গত ৭ জানুয়ারি গৃহকর্মী শিশু মিনতি খাতুন হারিয়ে গেছে মর্মে সাধারণ ডায়েরি করেন শিক্ষিকা শিউলি মল্লিক। শনিবার সন্ধ্যায় শিশু মিনতিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, শিক্ষিকা শিউলি মল্লিকার অমানবিক নির্যাতন সইতে না পেরে বাসা থেকে বেরিয়ে যায় মিনতি। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। মিনতির বাবা মক্কা ও মা মমতা মারা গেছে মিনতির ৬ মাস বয়সে। সে গৃহকর্মী নানি রহিমা খাতুনের কাছে বড় হয়। মিনতির অভিভাবক খালু আবুল কাশেম বাদী হয়ে মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক শিক্ষিকা শিউলি মল্লিকাকে গ্রেফতার করে। যেহেতু তার বাবা মা ছোটবেলায় মারা গেছে, তার কোনো আশ্রয়স্থল নেই, একমাত্র সেই গৃহকর্তার কাছেই তার আশ্রয়স্থল ছিল, ভরসাস্থল ছিল। সেখানে সে নির্যাতনে সহ্য করতে না পেরে সে পালিয়েছে, এটাই আমাদের তদন্তে বেরিয়ে এসেছে। চট্টগ্রাম সিটি নির্বাচনে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। শনিবার সকালে নগরীর লাভ লেনের দলীয় কার্যালয় থেকে গণসংযোগ শুরু করেন বিএনপির প্রার্থী ডাক্তার সাদাত হোসেন। এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। নির্বাচনে জয়ী হলে চট্টগ্রামকে পর্যটন বান্ধব, স্বাস্থ্যকর নগরী ও স্মার্ট সিটিতে রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি। হালিশহর ও পতেঙ্গা এলাকায়ও গণসংযোগ করেছেন ডাক্তার সাদাত হোসেন। এদিকে নগরীর নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দেন দলটির মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। গণসংযোগ করেছেন আন্দরকিল্লা, জামাল খান আর এনায়েত বাজারেও। চট্টগ্রাম সিটিতে আগামী ২৭ জানুয়ারি ইভিএমে হবে ভোট। নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেক ওয়ার্ডে মহিলা উদ্যোক্তা সৃষ্টি করে আমি তাদেরকে কাজে লাগিয়ে তাদেরকে আয়ের ব্যবস্থা করব। আয়ের ব্যবস্থা এখন অনলাইনে ব্যবসা করা যায়। আমাদের নারীরা ঘরে বসে অনেক কিছু পণ্য উৎপাদন করতে পারে। সাংবিধানিক অধিকার রক্ষার জন্য ইসি এবং সরকারকে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর পরিবেশে একটা ইলেকশন উপহার দিতে হবে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের ২০২১-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হয়েছেন দৈনিক যুগান্তরের মিজান মালিক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের আলাউদ্দিন আরিফ। রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কার্যালয়ে রাত ১০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ১৫টি পদে নির্বাচন হয়েছে, তবে ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন নির্বাচিত হয়েছে। রাঙ্গামাটি চট্টগ্রাম ঢাকা সড়কে উন্নতমানের দূরপাল্লার যাত্রীবাহী বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশু ইপ্রু চৌধুরী। বাস মালিক সমিতির নেতারা জানান, রাঙ্গামাটি চট্টগ্রাম হয়ে ঢাকা পর্যন্ত রাঙ্গামাটি মোটর মালিক সমিতির কোনো বাস ছিল না। প্রথমবারের মতো স্থানীয়দের উদ্যোগে দূরপাল্লার বাস চলাচল শুরু হলো। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ অনেকে। যুক্তরাষ্ট্রই উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শত্রু, কারণ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যেই ক্ষমতায় আসুক পিয়ংইয়ং এর প্রতি হোয়াইট হাউসের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
শনিবারই দাবি করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বলেন দেশটির উন্নয়নের সবচেয়ে বড় বাধা ওয়াশিংটন। তাই রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA প্রচার করেছে কিমের এই বার্তা। প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নের ঘোষণার একদিন পরই এমন মন্তব্য করলেন কিম। জানান সখ্যতা বাড়াবেন পুঁজিবাদ বিরোধীদের সাথে। কিমের মন্তব্যে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি বাইডেন শিবির। গ্রাম বাংলার চিরচেনা গরুর গাড়ি হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্যকে ধরে রাখতে ঝিনাইদহের কালীগঞ্জে হয়ে গেল গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ও মাগুরা থেকে গরুর গাড়ি নিয়ে অংশ নেয় মোট 18টি দল। জয়ী হন যশোরের ইউসুফ আলী। হাজির হয়েছিল হাজার হাজার দর্শক। সকাল থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলেছে বিকেল পর্যন্ত। গরু দাম দেখতে আসি, মানে গাড়ি দাম খুব ভালো লেগেছে, মানে আর কি কোনোদিনই দেখিনি এটি, বুঝছেন? খেলা দেখতে আসি, খেলাগুলো কিন্তু আগের মতো এভাবে হলো না। আজ আমি আমার বাবার সাথে গরু গাড়ির দৌড় খেলা দেখতে এসেছি। 10 বছর যাবত মাঠে খেলা করে বেড়াচ্ছি এবং এই খেলা খুবই অত্যন্ত ভালো লাগে আমার। প্রথমবার খেলা করতে আসি, শখের বিষয়, আমার খুবই ভালো লাগছে। গরু দৌড়ানো এই খেলা আমার পেশা, আমার বাপ দাদারা খেলা করে, আমিও সেই খেলা করতেছি। এবার ফুটবলেও ক্রিকেটের মতো কনকাশন বদলি চালু করতে যাচ্ছে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা। 1 থেকে 11 ফেব্রুয়ারি কাতারে বসবে ক্লাব বিশ্বকাপের আসর, যেখানে নিয়মটির পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। নতুন নিয়মে বদলির কোটা শেষ হওয়ার পরও যদি কোনো ফুটবলার মাথায় আঘাত পায়, তার পরিবর্তে আরেকজন খেলতে পারবে। শুরু হয়েছে মুজিববর্ষ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা। প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রতিযোগিতায় অংশ নিয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সহ 3 আন্তর্জাতিক মাস্টার, 6 জন ফিদে মাস্টার ও 2 নারী ফিদে মাস্টার সহ 44 জন দাবারু। 8 দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 9 রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে। আসরের প্রাইজ মানি ধরা হয়েছে 3 লাখ টাকা। চ্যাম্পিয়ন দাবারু পাবেন 1 লাখ টাকা প্রাইজ মানি। এই ছিল আজকের সব খবরে। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।